প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আমি মোহাম্মদ আকবর আলী, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ, যশোর। দেখো, ইতিপূর্বে আমি তোমাদেরকে অনেকগুলো ক্লাস পোস্টিং দিয়েছি এবং তোমরা আমার সঙ্গে শেয়ার করেছো। এজন্য তোমাদেরকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি যে বিষয়টা তোমাদেরকে পাঠদানের মুখস্থ করেছি সেটা হচ্ছে, দেখো এখানে আছে শ্রেণী। এখন তো তোমরা সবাই দ্বাদশ শ্রেণীতে উঠে গেছো, একাদশ শ্রেণীতে কেউ নাই। দ্বাদশ শ্রেণীর বিশেষ করে ভূগোল দ্বিতীয় পত্রের মানবিক ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের জনসংখ্যা চ্যাপ্টার আমি যে বিষয়গুলো ইতিপূর্বে তোমাদেরকে পড়িয়েছি সেটা হচ্ছে কি পড়িয়েছি, যে এখানে আমি জনমিতিক উপাদানের বৈশিষ্ট্য, তারপরে অভিগমন দুটো ক্লাস নিয়েছি। আজকে যে ক্লাসটা নেব একটা গুরুত্বপূর্ণ ক্লাস। সেই ক্লাসটা হচ্ছে ট্রানজিশনাল মডেল অফ পপুলেশন, জনসংখ্যার যতটা পরিবর্তনশীল যে একটা মতবাদ আছে, ট্রানজিশনাল মডেল আছে, সেই মডেলটা সম্পর্কে আজকে আলোচনা করব। দেখো, আমি এটা আর লিখছি না, আমি এগুলো কথাই বলে দিই। তা ট্রানজিশনাল মডেল অর্থাৎ এই পাঠ শেষে তোমরা যে জিনিসগুলো শিখতে পারবে সেটা হচ্ছে যে জনমিতিক পরিবর্তনশীল মডেল কি সেটা বলতে পারবে, আর এই মূলে ভুল বক্তব্য ব্যাখ্যা করতে পারবে, এই মডেলের ধাপসমূহ আলোচনা করতে পারবে, জনমিতিক ট্রানজিশনাল প্রেক্ষাপটে বাংলাদেশ প্রেক্ষাপট বিশ্লেষণ করতে পারবে। দেখো, আমরা প্রথমে আসি, আমাদের কি আছে, জনমিতিক পরিবর্তনশীল মডেল। আমাদের যে বিষয়টা আমি আজকে পড়াবো সেটা হচ্ছে জনমিতিক পরিবর্তনশীল বা ট্রানজিশনাল, জনমিতিক পরিবর্তনশীল মডেল বা জনমিতিক পরিবৃত্তি তত্ত্ব এটাকে বলা হয়। দেখো, আমাকে প্রথমে আসতে হবে যে এই বিষয়টা পড়াতে হলে জনমিতিক পরিবর্তনশীল বলতে আমরা পরিবর্তন মডেল আলোচনা করবে। আমাকে যে ট্রানজিশনাল, এটার একটা ইংরেজি কথা আছে, ট্রানজিশনাল মডেল, পপুলেশন ট্রানজিশনাল মডেল অর্থাৎ পরিবৃত্তি তত্ত্ব বা পরিবর্তনশীল তত্ত্ব যেটাকে মডেল বলা হয়। তো এখানে আমাকে প্রথমে বুঝতে হবে পরিবর্তনশীল মডেল আলোচনার পূর্বে ট্রানজিশন কি তা জানা দরকার। ট্রানজিশন বলতে বোঝায় একটি পর্যায় বা যা মূলত জনসংখ্যার একক পরিমাপ বা আকৃতি থেকে অন্য আরেকটি আকৃতির দিকে অভিগমন ধাবিত করে, অর্থাৎ জনসংখ্যার যে পরিবর্তনশীলতা লক্ষ্য করে যায়, কখনো বেড়ে যায়, কখনো কমে যায়, কখনো স্থির পর্যায়ে থাকে। এই যে ধারাবাহিকতা, এর পিছনে যে অর্থনৈতিক সামাজিক যে প্রেক্ষাপট কাজ করে, যে উপাদানগুলো কাজ করে, সেইটা নিয়েই মূলত এই জনমিতিক পরিবৃত্তি মডেল। এই মডেলে আমরা ট্রানজিশন বলতে কি বোঝায়, ট্রানজিশন মানে একটা পর্যায়ে একরকম অবস্থাকে পরবর্তী পর্যায়ে আরেকটা অবস্থানে চলে যায়, আবার দেখা যায় যে শেষ পর্যায়ে আরেকটা পর্যায়ে চলে যায়, আবার প্রথমে ফিরে আসে। এই যে পর্যায়গুলো, এই পর্যায়ক্রমে যে জনসংখ্যার যে তাদের সংখ্যাগত যে পরিবর্তন হয় বা একটা দেশে জনসংখ্যা ক্রমবৃদ্ধির যে পরিবর্তন হয়, আমরা সেটাকে বুঝে থাকি। জনসংখ্যার মডেল মোটামুটি তিনটি স্তরে বিভক্ত করতে পারি। একটা আছে প্রাক শিল্পায়ন বা প্রথম ধাপ। তাহলে আমরা এক নম্বর কি বললাম, এটা তিনটা ধাপে আমরা বিভক্ত করি। একটা আছে প্রাক শিল্পায়ন, কাল বা প্রথম ধাপ। তারপরে দ্বিতীয় ধাপে আমরা কি পেলাম, সেটা হচ্ছে শিল্পায়ন কাল বা দ্বিতীয় ধাপ, শিল্পায়ন কাল বা দ্বিতীয় ধাপ। আর তিন নম্বরে যেটা পেলাম সেটা হচ্ছে নগরায়ন বা চতুর্থ ধাপ, নগরায়ন বা চতুর্থ পর্যায়, বিশেষ করে চতুর্থ পর্যায়ে লিখি চতুর্থ পর্যায়। তাহলে আমরা এখানে কিন্তু অনেকে বইতে তারা তোমরা 5টা পর্যন্ত ধাপও পেয়ে যাবে। তাহলে আমরা দেখো
এখানে কিন্তু আমি জনমিতিক পরিবর্তনশীল মডেল বা ট্রানজিশনাল মডেল আলোচনা, ট্রানজিশনাল কথাটা কিন্তু আমি প্রথমে আলোচনা করেছি। ট্রানজিশনাল বাংলা কথা হচ্ছে ধাপ, অর্থাৎ জনসংখ্যার যে ধাপে ধাপে পর্যায়ে পর্যায়ে যে পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ট্রানজিশনাল। আর সেই সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, তথ্য করা হয়েছে, যে মডেলটা দেওয়া হয়েছে, সেই মডেলটার নাম হচ্ছে জনমিতিক পরিবর্তনশীল মডেল বা পপুলেশন ট্রানজিশনাল মডেল। তাহলে এই আলোচনার সুবিধার্থে আমরা এটাকে তিনটা ধাপে ভাগ করেছি। একটা হচ্ছে প্রাক শিল্পায়নকাল, মানে শিল্প বিপ্লবের একদম প্রথম ধাপে আদিকালে শিল্পায়নকাল, দ্বিতীয় ধাপ আর চতুর্থ পর্যায়ে যেটা হলো, এটা চতুর্থ না, আগে তৃতীয় পর্যায়ে লিখি, চতুর্থ পর্যায়টা পরে লিখি, এটা তৃতীয় পর্যায়। আর আরেকটা হচ্ছে চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায়ে আলোচনায় আমি পরে আসবো। যাই হোক, এখানে কিন্তু আমরা যখন আলোচনায় আসবো তখন কিন্তু আমরা একজন ভূগোলবিদের নাম এখানে চলে আসবে। তিনি হচ্ছেন কি ইউরোপের বিভিন্ন দেশে জনসংখ্যা কাঠামোর উপর ভিত্তি করে বিখ্যাত আমেরিকান ভূগোলবিদ, বিখ্যাত এই কথা ওয়ারেন থমসন। এই ওয়ারেন থমসনের নামটা তোমাদেরকে মনে রাখতে হবে। তার অভিজ্ঞতার আলোকে জনসংখ্যার পরিবর্তন সূচক মডেলকে তিনটি স্তরে বিভক্ত করেন। তাহলে এই মডেলটা যিনি প্রণয়ন করেন তার নাম কি? ওনার নাম হচ্ছে ওয়ারেন থমসন। উনি কি করেছেন? ইউরোপের বিভিন্ন দেশের জনসংখ্যার কাঠামোর উপর ভিত্তি করে বিখ্যাত আমেরিকান ভূগোলবিদ ওয়ারেন থমসন তার অভিজ্ঞতার আলোকে জনসংখ্যার পরিবর্তন সূচক মডেলকে তিনটি পর্যায়ে বিভক্ত করেছেন। তবে শিক্ষার অগ্রগতি ও সচেতনতা বৃদ্ধি হলে চতুর্থ আরেকটি স্তর আসবে যেখানে জনসংখ্যার স্থিতি অবস্থা বিরাজ করবে। উনি কি বলছেন? যে এই তিনটা পর্যায়ে না, যখন শিল্পের অগ্রগতি হয়েছে, লেখাপড়ার উন্নতি হয়েছে, শিক্ষার উন্নতি হয়েছে, স্বাস্থ্যের উন্নতি হয়েছে, তখন এ বাদেও আরো একটা পর্যায়ে তিনি বলেছেন যে চতুর্থ পর্যায়ে আমাদেরকে আলোচনায় আসতে হবে। এটা কিন্তু পরবর্তীতে সংযোগ করা হয়েছে। আগে উনি যখন দিয়েছিলেন, পরবর্তীতে এটা তখন কিন্তু তিনটা পর্যায়ে আলোচনা করা হতো। এর পরবর্তীতে উনি তিনটা পর্যায়ের কথা, চারটে পর্যায়ের কথা বলেছেন। একটি দেশে জনসংখ্যা ট্রানজিশনাল মডেল, এখন আমি উপক্রমিকা আসে, একটি দেশে জনসংখ্যা কতগুলো স্তর বা ধাপে অতিক্রমের মধ্য দিয়ে ক্রমবিকাশ লাভ করে। এক স্তর থেকে অন্য স্তরে জনসংখ্যা পরিমাণগত বা গুণগত পরিবর্তনকে জনমিতিক ট্রানজিশনাল মডেল বলে। এইবার আমি কিন্তু আসল জায়গায় চলে আসলাম যে জনমিতিক ট্রানজিশনাল মডেল বলতে আমরা কি বুঝি। তোমাদেরকে আগে প্রথমে বুঝতে হবে, আমি খুব মানে ধীরে ধীরেই বলছি। দেখো, এখানে বলা হচ্ছে যে একটি দেশের জনসংখ্যা কতগুলো স্তর বা ধাপ অতিক্রমের মধ্য দিয়ে ক্রমবিকাশ লাভ করে। এক স্তর থেকে অন্য স্তরে জনসংখ্যার পরিমাণগত ও গুণগত পরিবর্তনকে জনমিতিক ট্রানজিশনাল মডেল বলে। তাহলে অর্থাৎ জনসংখ্যার যে পরিবর্তন, এক ধাপ থেকে আরেক ধাপে যে পর্যায়ক্রমে পরিবর্তন হয়, এই যে ধাপগুলো, একে বলা হয় জনমিতিক ট্রানজিশনাল মডেল। এইবার দেখো, মূল বক্তব্য হচ্ছে যে একটি দেশের জনসংখ্যার ক্রমবিকাশ সময় প্রথম জন্মহার মৃত্যুহার বেশি থাকে। অর্থনৈতিকভাবে দেশটি উন্নয়নের সাথে সাথে পরবর্তী জনসংখ্যা নিম্ন জন্মহার পর্যায়ে উপনীত হয়। সময়ের সাথে জন্ম ও মৃত্যুহারের বিভিন্নতার কারণে জনসংখ্যার যে পরিবর্তন দেখা যায় তা স্তর ভেদে বিভিন্ন হয়। জনসংখ্যার এই পরিবর্তন আলোচনা হচ্ছে জনমিতিক ট্রানজিশনের মূল বক্তব্য। আমি এই কথাগুলো সহজে বলি যে আমরা এখানে তিনটা পর্যায় পেয়েছি। দেখো, আমরা আদি পর্যায়ে যখন ছিলাম, আমরা যখন একটা দেশের উন্নতি সাধিত হয়নি, তার শিক্ষার মান বাড়েনি, ডাক্তার বেশি ডাক্তার প্রশিক্ষণ বা ডাক্তারের অভাব ছিল, স্বাস্থ্যগত সমস্যা ছিল, খাদ্যের পুষ্টির মান কম ছিল, স্বাস্থ্যসম্মত জীবনযাপনের অনভিজ্ঞতা ছিল, অর্থাৎ যে সমাজে কুসংস্কার ছিল। আমরা একটু যদি চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে অবস্থাটা একসময় ছিল, তখন কি হতো যে তখন কিন্তু একটা পরিবারে, একটা লোকের পরিবারে অনেকগুলো সন্তান জন্মগ্রহণ করত। এবং আমরা শুধু সন্তান জন্মগ্রহণ করে কিন্তু ক্ষান্ত হয়নি, সেখানে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে সন্তান জন্মের সাথে সাথে কি হয়েছে, যে মৃত্যু হারও কিন্তু সেখানে প্রচুর ছিল। এখন আমরা সহজভাবে বুঝি, যদি জন্মহার এবং মৃত্যুহার পাশাপাশি চলতে থাকে, অনেক লোক, অনেক শিশু জন্মগ্রহণ করছে, তার সাথে সাথে অনেক শিশু, অনেক বৃদ্ধ বা অনেকেই চিকিৎসার অভাবে, খাদ্যের অভাবে, স্বাস্থ্যসম্মত জীবনযাপনের অভাবে তাদের কি হচ্ছে, তারা কিন্তু মৃত্যুবরণ করছে। তাহলে যেরকম মৃত্যুবরণ করছে সেরকম জন্মগ্রহণ করছে,
তাহলে কি ওই সময়তে জনসংখ্যা বৃদ্ধি পাবে, না একটা সামঞ্জস্য বজায় থাকবে? আসলে ওই সময় জনসংখ্যা বৃদ্ধি পাবে না। জনসংখ্যা ওই সময়, এইটাই কিন্তু মূলত প্রথম ধাপ। তারপরে আমি একটা বিস্তারিত আলোচনায় আসবো। দেখো দ্বিতীয়, তাহলে আমরা কি বুঝলাম যে প্রথম ধাপটা কিন্তু প্রাক শিল্পায়ন কাল। প্রাক শিল্পায়ন কাল যখন সমাজে সামাজিকতা, সামাজিক কুসংস্কার রয়ে গেছে, ধর্মীয় গোড়ামি রয়ে গেছে, অর্থনৈতিক উন্নতি সাধিত হয়নি, চিকিৎসা বিদ্যার উন্নতি সাধিত হয়নি, তারপরে আমাদের খাদ্যের মান উন্নত হয়নি, তখন স্বাভাবিকভাবে মানুষ কি করেছে, তাদের পরিবারে সন্তান সংখ্যা বাড়িয়েছে, কিন্তু সেইভাবে তাদের চিকিৎসা দিতে পারেনি। চিকিৎসা না দেওয়ার কারণে সেইখানে কিন্তু মৃত্যু হার বেশি ছিল। অর্থাৎ প্রথম পর্যায়ে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এখানে কিন্তু জনসংখ্যার পরিবর্তনটা বেশি আসেনি। তাহলে প্রথম প্রাক শিল্পায়ন কাল জনসংখ্যার পরিবর্তনটা বেশি আসেনি। শিল্পায়ন কালে কিন্তু তখন কিন্তু জন্মহারটা কমেনি। তখন কি হয়েছে যে জন্মহারটা না কমার কারণে ওদিকে আবার যখন চিকিৎসা বিদ্যার উন্নত হয়েছে, ছেলেরা যারা দেশের জনগণ যখন শিক্ষিত হয়েছে, তাদের শিক্ষিতের মান বেড়েছে, তাদের সচেতনতা বেড়েছে, তখন কিন্তু আসলে মৃত্যু হারটা কমে গেছে। মৃত্যু হার কমে যাওয়ার কারণে, জন্মহার বৃদ্ধি থাকার কারণে দ্বিতীয় পর্যায়ে কিন্তু জনসংখ্যা বেড়ে গেছে। এটা কিন্তু আমার মতামত নয়, এটা আছে ওয়ারেন থমসন যে পপুলেশন ট্রানজিশনাল যে মডেলটা দিয়েছে, ডেমোগ্রাফিক ট্রানজিশনাল যে মডেলটা দিয়েছে, সেই মডেলের ওনার বক্তব্য অনুযায়ী যে বিষয়টা, সেই অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আসলে জনসংখ্যা বেড়ে গেছে। আবার তৃতীয় পর্যায়ে যেটাকে বলা হচ্ছে যে নগরায়ন কাল বা একটা উন্নয়ন কাল, তখন কিন্তু দেশের শিল্পের উন্নতি হয়েছে, তারপরে লেখাপড়ার মান উন্নতি হয়েছে, আরো উন্নতি হয়েছে। কি হয়েছে, মানুষ যখন সচেতন হয়েছে, তাদের জন্মহার কমায় ফেলেছে, মৃত্যু হার কমায় ফেলেছে। তাহলে ঘটনাটা কি হলো, তৃতীয় পর্যায়ে কিন্তু আমরা পেলাম জন্মহার মৃত্যু হার উভয় কমে গেছে এবং জনসংখ্যার হার দেশে কমে গেছে। এটা কিন্তু আসলে আমরা বাস্তবে দেখতে পাইনি, বিভিন্ন দেশের গবেষণা করে অনেক ত্রুটি দেখা যাচ্ছে। তারপরে মডেল অনুযায়ী এই কথাগুলো আমাদেরকে বলতে হবে। এইবার মডেলের আমি আরো সহজ করে যদি আমি বলি, চারটা ধাপ। দেখো, এক হচ্ছে উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যু হার। আমি যে ব্যাখ্যাগুলো দিলাম, তাহলে আমরা প্রথম পর্যায়ে প্রাক শিল্পায়ন কি পেলাম যে উচ্চ জন্মহার, উচ্চ মৃত্যু হার, জনসংখ্যা বৃদ্ধিটা, পরিবর্তনটা খুব বেশি লক্ষ্য করা যায় না। আবার মনে রাখতে হবে যে প্রাক শিল্পায়ন কাল প্রাথমিক ধাপে জনসংখ্যা যেমন জন্মহার বৃদ্ধি পেয়েছে, মৃত্যু হার বৃদ্ধি হয়েছে, জনসংখ্যার পরিবর্তনটা বেশি আসেনি। দ্বিতীয় পর্যায়ে কি হয়েছে, অধিক জন্মহার মৃত্যু হার হ্রাসমান, জন্মহার বেশি রয়েছে দ্বিতীয় পর্যায়ে, কিন্তু মৃত্যু হার কমে গেছে, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, পরিবর্তনটা বেশি হয়েছে। তৃতীয় পর্যায়ে আমরা দেখছি মৃত্যু হার জন্মহার উভয় হ্রাস পেয়েছে, জনসংখ্যার বৃদ্ধির হার একটা স্থিতিশীল অবস্থায় রয়ে গেছে। তাহলে এটা পরিবর্তন প্রথমটাই কি আসছে, এটা কিন্তু জন্মহার মৃত্যু হার উভয় বেশি, তাহলে জন্মহার মৃত্যু হার উভয় বেশি, জনসংখ্যার পরিবর্তনটা খুব কম। এইখানে কি হয়েছে, জন্মহারটা বেশি কিন্তু মৃত্যু হারটা কম, অর্থাৎ এই পর্যায়ে এসে জনসংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে। তৃতীয় পর্যায়ে কি হয়েছে, এখানে কিন্তু জন্মহারও কমে গেছে, বৃদ্ধি হারও কমে গেছে, মৃত্যু হারও কমে গেছে। তাহলে একটা জনসংখ্যাটা একটা স্থিতি পর্যায়ে রয়ে গেছে। আর চতুর্থ পর্যায়ে মৃত্যু হারের তুলনায় জন্মহার হ্রাস, জন্মহার হ্রাস, জনসংখ্যার বৃদ্ধির হার খুবই নিম্নগামী। এখানে চতুর্থ পর্যায়ে এগুলো অনেক উন্নত দেশে এখন যে অবস্থাটা হচ্ছে, সেটা হচ্ছে তারা জনসংখ্যা বৃদ্ধির জন্য চেষ্টা করছে। কারণ মানুষ এত সচেতন হয়ে গেছে, তারা জন্মহার কমাই ফেলছে, তাদের জন্মহার কমাই ফেলে, মৃত্যু হার কমাই ফেলেছে করে জনসংখ্যা সেই দেশে কমে যাচ্ছে। এই অবস্থাটাও এখন বিশ্বে কোনো কোনো দেশে দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমি বেশি আলোচনায় আসবো না, আমি এখানেই শেষ করবো। শুধুমাত্র প্রাক শিল্পায়ন কাল, এই যে প্রথম যে ধাপটা আছে, এটা সম্পর্কে আমি একটু আলোচনা করব। এই আলোচনা করেই আমি আমার ক্লাসটা শেষ করব। আর এইটা তোমরা যে জিনিসটা করবা সেটা হচ্ছে যে তোমরা এই জিনিসগুলো দেখবা যে তোমাদের এসে আছে, অর্থাৎ বইয়ে বিস্তারিত আলোচনা আছে। এখানে তো আমি আলোচনায় অনেক কথাই মনে আসে না, অনেক বলা হয় না। তোমরা বইয়ের সঙ্গে তাল মেলায় পাঠ্য বইয়ের সঙ্গে পড়বা, দেখবা যে খুব সুন্দর হয়ে গেছে। এখানে আমি একটু বলার চেষ্টা করি প্রাক শিল্পায়ন কাল বা প্রথম ধাপ যেটা আছে সেটাতে কি বলতে পারি, যেসব উন্নত দেশে এখনো শিল্পের বিস্তৃতি ঘটেনি, বুঝতে হবে যেসব দেশে এখনো শিল্পের উন্নতি ঘটেনি এবং বরং কৃষির প্রাধান্য রয়েছে, সেসব দেশ এই স্তরে রয়েছে। এসব দেশ বাণিজ্যের ক্ষেত্রেও খুব একটা প্রসার লাভ করেনি। এদের কি
এদের আছে অপরাপর বৈশিষ্ট্য পর্যালোচনা করলে দেখা যায় জীবন সম্পর্কে উচ্চ ধারণার অভাব, সনাতনী চিন্তাধারা, শিক্ষার অভাব, বড় পরিবার প্রভৃতি কারণে জন্মহার বেশি। পক্ষান্তরে পুষ্টিহীনতা ও সুচিকিৎসার অভাব, তারপরে প্রস্রাবকালে মৃত্যুর হার বেশি, শিশু মৃত্যুর হার বেশি, আধিক্য সংক্রামক ব্যাধি প্রভৃতি কারণে মৃত্যু হারও বেশি। ভুটান, মালদ্বীপ, পূর্ব পশ্চিম আফ্রিকা, ল্যাটিন আমেরিকার অধিকাংশ দেশ এর অন্তর্গত। এখানে বার্থ রেট 41, ডেথ রেট হচ্ছে 18। এই স্তরে জন্মহার মৃত্যুহার উভয় বেশি, উভয় সহায়ক বৃদ্ধির হার বেশি নয়। এখানে আমি একটাই বলি, এই কথা কিন্তু আমি আগেই আলোচনা করেছি। দেখো আমরা কি বলছি, যে এখানে কি হচ্ছে, যে প্রাক শিল্পায়ন কালে প্রথম অবস্থায় বোঝো একটা দেশ দরিদ্র দেশ, সেখানে তাদের শিক্ষার মান উন্নয়ন ঘটেনি, চিকিৎসা বিদ্যার উন্নয়ন ঘটেনি, মানুষ সচেতন হয়নি, তাদের পুষ্টির মান বাড়েনি, শিল্পের উন্নতি ঘটেনি ইত্যাদি। যে সমাজের যে প্রতিবন্ধকতা, আমাদের যে মানে কি বলা যাবে, মানুষ অসচেতন যে অবস্থা, এই অবস্থায় তারা কি করছে, তারা করছে যে তাদের সন্তান সংখ্যা বাড়াই ফেলছে, সন্তান সন্ততি অনেক জন্মগ্রহণ করছে। কিন্তু পরবর্তী সন্তান সন্ততি যখন বেশি হয়েছে, একটা পরিবারে আমরা দেখতে পারি ওই সময় কিন্তু 10 জন 12 জন সন্তান ছিল। এখন আমরা এখন শিক্ষিত হয়ে আমাদের যে অবস্থা হয়েছে, 1 বা 2 এর বেশি কোনো সন্তান কোনো পরিবারে নাই। কিন্তু তখনও কিন্তু আমাদের এখানে বিশেষ যে বৈশিষ্ট্যটা জানা দরকার, যে প্রাক শিল্পায়ন বলে যেটা ঘটনাটা ঘটছে, সেটা কিন্তু ওই সময়টাই কি হয়েছে, যে ওই সময়টা কিন্তু স্বাস্থ্য সচেতনতা তাদের ভিতরে না থাকায় যেমন সন্তান সংখ্যা বৃদ্ধি পাইছে, তেমনই কিন্তু তাদের মৃত্যু হারটাও বৃদ্ধি পাইছে। সন্তান সংখ্যা বৃদ্ধি পেলেও তাদের জন্মহারটা কিন্তু, তাদের জনসংখ্যার যে পরিবর্তনটা, সেই বৃদ্ধির হারটা তাদের বাড়েনি। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে এখানে আমাদের যে প্রাক শিল্পায়ন কালে যে ঘটনাটা ঘটেছে, আমি কিন্তু এই শিল্পায়ন কাল তৃতীয় চতুর্থ পর্যায়ে আমি যাব না, এটা হচ্ছে পরবর্তী ক্লাসে যাব। তা যাই হোক, তোমরা এখানে বুঝতে পারছো। এখন প্রথম দেখবা যে প্রথম অবস্থায় আমরা আমাদের চারিপাশে তাকাই, আমাদের পরিবেশের দিকে তাকাই, এখনো গ্রামাঞ্চলের দিকে তাকাই, সেখানে কিন্তু এখনো অনেকের অনেক সন্তান সন্ততি জন্মগ্রহণ করে। তারা কিন্তু অধিকাংশ সন্তান সন্ততি যাদের বেশি, তাদেরকে তুমি একটু লক্ষ্য করো সেই পরিবারের দিকে। সেই পরিবারগুলো কারা? সেই পরিবারগুলো, অধিকাংশ পরিবারগুলো কৃষিভিত্তিক, কৃষি নির্ভর। তারা নট শিল্পায়ন, তারা আছে ইন্ডাস্ট্রিয়াল সেকশনে, তারা বেশি কাজ করে না, তারা কাজ করে কৃষিক্ষেত্রে। আর যারা কৃষিক্ষেত্রে কাজ করে, অধিকাংশ লোক অশিক্ষিত। সেই অশিক্ষিত পরিবার কি মনে করছে, যে তাদের পরিবারে যদি লোক সংখ্যা বেশি হয়, তার লাঠির সংখ্যা বেশি হবে, সেখানে রাজনীতি করতে সুবিধা হবে, সেখানে মারামারি করতে সুবিধা হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মোটামুটি তাদের ঐতিহ্য বজায় থাকবে। এই কারণে কিন্তু সন্তান সংখ্যা তারা বাড়িয়ে ফেলেছে। এখন যদি তুমি শহরের দিকে তাকাও, যেখানে শিল্পায়ন দেশ আছে, শিল্পের অগ্রগতি হয়েছে, চাকরির সুযোগ সুবিধা আছে, সেসব পরিবারে কিন্তু সন্তান সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, সেখানে কিন্তু মৃত্যু হার বৃদ্ধি পাচ্ছে না। বৃদ্ধি পাচ্ছে কোথায়? যেখানে অশিক্ষিত পরিবার আছে, যেখানে একবার নিভূত পল্লী আছে, যারা স্বাস্থ্যের কোনো বালাই তাদের নাই, তাদের চিকিৎসার কোনো বালাই নাই, তারা মৃত্যুবরণ করতেছে, তারা ঠেকাতে পারছে না। জন্ম মৃত্যু আল্লাহর হাতে মেলা, কিন্তু আমাদেরকে তো চেষ্টা করতে হবে। এই অবস্থাটা যখন ছিল, তখন কিন্তু সমাজের মোটামুটি জন্মহার বেড়ে গেছে, মৃত্যুহার বেড়েছে। এক কথায় যেটা আমরা বলি, সেটা আছে প্রাক শিল্পায়ন কালে, আদিকালে, অনেক বছর অনেক আগে সাধারণত শিক্ষিতের হার কম থাকা, অদক্ষতা থাকা, অসচেতনতা থাকা, এর কারণে জন্মহার যেমন বৃদ্ধি পেয়েছে, মৃত্যুহারও তেমন বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যার তেমন একটা পরিবর্তন হয়নি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।